তানজিম হাসান তামিমের বাসায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, বাংলাদেশ জিতেছে, বগুড়ার সন্তানেরা জয় ছিনিয়ে এনেছে, নিশ্চয়ই বাসার পরিবেশ এখন অন্যরকম, তার উপরে ঈদ, জানাবেন। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। হ্যাঁ, আসলে তো তাই, ঈদের সাথে এটি একটা বাড়তি আনন্দ এবং বাড়তি পাওনা, সেই কারণেই এখানকার লোকজনের মধ্যে বেশ কিছুটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি। জাস্ট একটু আগে ঈদের জামাত শেষ হয়েছে, যে কারণে উচ্ছ্বাস প্রকাশের যে বিষয় বা যে ধরনের প্রস্তুতি ছিল সেগুলো এখনো আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানকার মানুষের মতোই পুরো বগুড়া জেলার মানুষ আজকে আনন্দিত। একে ঈদ, তার সাথে বাংলাদেশ দলের জয় এবং বগুড়ার দুই কৃতি সন্তান এই দলের সাথে আছে, সেটি বগুড়ার মানুষের জন্য বাড়তি পাওয়া এবং গর্বের। সে কারণেই এখন মূলত আমরা যেটি দেখতে পাচ্ছি, নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে, একটু পরেই এই উচ্ছ্বাস প্রকাশ করবার জন্য যে ধরনের প্রস্তুতি সেগুলো নিয়ে ক্রিকেট প্রেমীরা মাঠে নামবেন, এরকমই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যে এলাকাটাতে রয়েছে, আপনি জানেন যে এটি বগুড়ার এক কৃতি সন্তান, অন্যতম কৃতি ক্রিকেটার তামিমের বাড়ি। এখানে আমরা কিছুক্ষণ আগে এসেছি, এখানকার প্রস্তুতি আমরা দেখেছি। প্রথম দিকে বাংলাদেশ দলের যে অবস্থা ছিল তাতে এখানকার মানুষ এবং বেশ করে তামিমের বাড়ির এলাকার মানুষ, তার স্বজনদের মনে একটা বিষণ্ণতা দেখতে পেয়েছে, কিন্তু এখন সেই বিষয়টি কেটে উঠেছে। এখন সবার মুখে একটা হাসি এবং বাংলাদেশের যে জয় সেটা তাদেরকে আরো আনন্দিত করেছে। একেই তার সাথে বাড়তি এই আনন্দ সব মিলে এবার বগুড়াবাসীর আনন্দ যেন আর কোনো সীমা নাই, এটি বাঁধনহার একটা আনন্দে পরিণত হয়েছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান বিলোদ। তানজিব তামিমের বাড়িতে রয়েছেন, সেখান থেকে এই আনন্দের খবরের বিস্তারিত জানছিলাম। আমরা আবার একটু আমাদের স্টুডিওতে ফিরতে চাই। আচ্ছা, আমরা রাকিবুল হাসান আপনার কাছে আবার আসবো। আমরা একটু যেতে চাই টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের এর আগে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনি এর আগে বলছিলেন আজকের এই বাংলাদেশের জয় উল্লাস নিয়ে, আমরা যেমনটা বলছিলাম যে আমরা মিস করছি এই টিএসসিকে, আসলে যেই উল্লাস, যেই উত্তেজনা থাকে টিএসসিতে, যে চিরচেনা রূপ সেটি নেই, কিন্তু বাংলাদেশ জিতেছে। অবশ্যই আমি সব সময়, মানে বেশিরভাগ সময়ই আসি টিএসসির দিকে কভার করতে, এই আছি দেখতে পাচ্ছেন আশেপাশে একটা মানুষও দেখা যাচ্ছে না। তবে এর আগের ম্যাচগুলোতে এখানে পা ফেলার জায়গা ছিল না, যখন সকালে যখন খেলা হয়েছে তারপরে কিন্তু ছিল না। আজকে একেবারেই ফাঁকা। তবে সবাই যারা এসেছিল তারা কিন্তু ঈদের আনন্দ আরো বাড়িয়ে নিয়ে গেছেন। একটু আগে যেন বিলু ভাই বলছিলেন বগুড়া থেকে, সবাই হয়তো ঢাকা থেকে ওইরকম কাউকে পাবেন না, কিন্তু সবাই ঢাকার বাইরে থেকে খেলছেন। তারপরেও ঢাকাতে যে আনন্দটা হয়েছে, যে বাংলাদেশ জয় পেয়েছে, এবং সেখানে সে আনন্দের কথা জানিয়েছেন। সাথে সমর্থকদের মধ্যে একটাই আক্ষেপ, কষ্ট আছে, যে তারা বলছেন যে ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। যদিও তারা উইকেট কেমন, উইকেটে কত রান আসতে পারে সেসব নিয়ে খুব একটা চিন্তা করেন না। হয়তোবা এই উইকেটটা ছিল 120-130 রানের উইকেট ছিল, সেটা নিয়ে খুব একটা ভাবনা নেই। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কেন রান ভালো করতে পারছেন সেটা ভাবনা আছে। তবে তারা আশা করেন যে বাংলাদেশ দল যে ব্যাটসম্যানরা ভালো করে তাহলে হয়তোবা সেমিতে যেতে পারবে, কারণ সুপার 8 থেকে বাংলাদেশ দল 2টো ম্যাচ জিতলে কিন্তু সেমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা যেতে পারবে, সেই আশা কিন্তু তারা করছে। জি, মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন তিনি। আমরা আবার আমাদের স্টুডিওতে ফিরতে চাই। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আমরা বাংলাদেশের আনন্দ ভাগাভাগি করছিলাম, বাংলাদেশের বিশেষ করে নেপাল আসলে কোথায় কোথায় ব্যর্থ হলো আপনি বলছিলেন, কিন্তু বাংলাদেশ 106 রানে আউট হয়েছে, অল আউট হয়েছে, সুপার 8-এ উঠে গেল। এখন এই জায়গাগুলো আসলে বিশ্লেষণ আরও করা দরকার। এই জায়গাগুলোতে 4-5 জন ডাবল ফিগারে যেতেই পারেনি। সেটাই, ইনফ্যাক্ট আজকে কারো রান 20-এর উপর নেই, 20-এর নিচে সবার রান। এবং আপনি যেটা বলছিলেন যে সুপার 8-এ যেহেতু বাংলাদেশ এখন উঠে গেল, ভাবনার কেন্দ্রে তো সেই জায়গাগুলো আসবে, এবং সেখানে বাংলাদেশ যে গ্রুপটাতে পড়ছে সেটা খুবই কঠিন একটা গ্রুপ। কারণ আপনি জানেন যে বিশ্বকাপ, আমরা যদি খোলা চোখে বলি, বিশ্বকাপ ফাইনাল আমরা সবচেয়ে বেশি এক্সপেক্ট করি কিন্তু অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এই দুটো দল হচ্ছে সবচাইতে স্টেবল দল, এবং সেই দুটোই একই গ্রুপে। এবং তার পাশাপাশি যদি সারপ্রাইজ প্যাকেজ বলা হয়, যেটা চারপাশে আপনি কান পাতলেই শুনবেন, যে আফগানিস্তান এমন একটা শেপে আছে যে যে কোনো সময় তারা একটা ট্রফি জিতে ফেলতে পারে, এরকম একটা শেপে আছে। ফলে এই 3 দলের যে গ্রুপ, সেই গ্রুপে বাংলাদেশ পড়েছে। এবং তার সাথে আপনি যে ব্যাটিং ব্যর্থতা কিন্তু বাংলাদেশের বিশ্বকাপের শুরু থেকেই চলছে, ইনফ্যাক্ট বিশ্বকাপের আগে থেকেও চলছে। আপনি যদি সেই যুক্তরাষ্ট্র সিরিজ মনে করে দেখেন, যেটায় বাংলাদেশ হারার পরে এত সমালোচনা, কেউ ধারণাও করেনি বাংলাদেশ সুপার 8-এ যাবে, পরপর 2টি ম্যাচ। এবং বাংলাদেশ এই যে কেউ ধারণা করেনি সুপার 8-এ যাবে, ক্রিকেটাররা যে সেটা ভুল প্রমাণ করতে পেরেছে, কোনো সন্দেহ নেই, হ্যাটস অফ টু দ্য ক্রিকেটার। কারণ যেহেতু সবাইকে তারা ভুল প্রমাণ করেছে, এখন যারা সবাইকে ভুল প্রমাণ করতে পারে তারা সুপার 8-এ যাওয়াটাই যখন এত বড় একটা অ্যাচিভমেন্ট, সেখানে ওই ম্যাচগুলোতে বাংলাদেশ ফাইট করবে, নিজেদের সেরাটা দিবে, এবং সেই সেরাটা দেওয়ার একটা অন্যতম উপলক্ষ হচ্ছে ব্যাটারদের রানে ফেরা। কারণ বাংলাদেশের বোলিং ইউনিট এখন এই বিশ্বকাপের, যদি আপনি বেস্ট বোলিং ইউনিটও বলেন,
অস্বীকার করার কোনো উপায় নেই আপনি যদি ম্যাচগুলো ফলো করেন, মানে যে কোনো দলের সঙ্গে কম্পেয়ার করতে পারেন। কিন্তু আমাদের ব্যাটাররা ক্রমাগত ব্যর্থ হচ্ছেন এবং সেটা কেউই কাটাতে পারছেন না। অধিনায়ক নিজে বারবার ব্যর্থ হচ্ছেন। লিটন আমরা বলি আমাদের দেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন, তিনি ব্যর্থ হচ্ছেন। তানজিদ তামিম আজকে শূন্য করেছেন কিন্তু কয়েকটা রান তিনি পেয়েছিলেন। হৃদয় ফর্মে ছিলেন, লাস্ট দুটো ম্যাচ রান করলেন না। সব কিছু মিলে বেশ এলোমেলো অবস্থা। সুতরাং রান আসলে করতেই হবে যদি সুপার 8-এ ভালো কিছু করতে রাকিব, হয়। আরেকটা বিষয় যদি বলি যে আজকের এই ম্যাচে কিন্তু তানজিম সাকিব অনেক বড় একটা ভূমিকা রেখেছে, 4 উইকেট নিয়ে ম্যাচ ফেরা হয়েছেন। তার পারফরমেন্স নিয়ে কি বলবেন নতুন হিসেবে? দেখেন তানজিম সাকিবের হিসাবটা আসলে খুবই ইন্টারেস্টিং, কারণ তার কিন্তু এই বিশ্বকাপে একাদশে খেলার কথা ছিল না। ইনফ্যাক্ট বিশ্বকাপ স্কোয়াড যখন ঘোষণা করা হয়, মানে 15 জনের একটা স্কোয়াড ঘোষণা করা হয়, সেখানে তানজিম সাকিবের ইনক্লুশন নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন ছিল। কারণ সেখানে আরেকজন ক্যান্ডিডেট ছিলেন সাইফুদ্দিন, যিনি বল করেন, ডেথ ওভারে বল করেন এবং ব্যাটও করতে পারেন। এবং বাংলাদেশ দলের চারিদিকের একটা আওয়াজ ছিল এরকম যে যারা শুধু পেসার, তার বাইরে যদি সাইফুদ্দিনকে নেওয়া হয় একটা অলরাউন্ডার হয় এরকম, মানে তার মানে তানজিম সাকিবকে নিয়েই ছিল প্রশ্ন। এরপরে যখন বিশ্বকাপে গেল তখন সেখানে বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম পেস বোলার শরীফুল ইনজুরিতে পড়লেন এবং শরীফুল ইনজুরিতে পড়ায় তানজিম সাকিবের একাদশের সুযোগ হলো। একাদশ মানে খেলায় যে নামতে পারাটা। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি শরীফুল সুস্থ থাকতেন এই তানজিম সাকিবকে বসেই কাটাতে হতো। তাহলে এই পারফরম্যান্সটা আমরা পেতাম না। অথচ তিনি প্রতিটা ম্যাচে আপনি যদি দেখেন 2 বার এর আগে 3 উইকেট করে নিয়েছেন, একদিন 1 উইকেট নিয়েছেন, এরপরে আজকে নিলেন 4 উইকেট। ফলে উনি আলটিমেটলি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে টপ উইকেট টেকারদের ফাইট করবেন উনি, কোনো সন্দেহ নেই এখন। ফলে তার এই ঘুরে দাঁড়ানো, তার এই জায়গাটা করে নেওয়াটা, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই রাকিবুল হাসান, আমরা বাংলাদেশের যেহেতু সুপার 8-এ উঠে গেছে এবং যেখানে অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো দল প্রতিপক্ষ, আর আফগানিস্তান তো স্বাভাবিকভাবে তাদের প্রধান টার্গেট বাংলাদেশকেই রাখবে। ডেফিনেটলি আমাদের যে ভরসার জায়গাগুলো বলতাম সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মানে এখন সুপার 8-এ বাংলাদেশের আমরা ভরসা কাদের উপরে রাখবো? আপনি কাদের উপরে রাখতে চান? দেখেন যে দুইজনের নাম আপনি বললেন তাদের তো বেসিক্যালি নিজেদের আর নতুন করে প্রমাণের কিছু নেই। তারা এখন পর্যন্ত যে বেস্ট পারফরমেন্সটা সেটা আমরা পাইনি, এটা অস্বীকার। সাকিব একটা ম্যাচ ভালো খেলেছেন, আজকের দিনটাতেও যে অনেক ভালো করেছেন এটা বলার কোনো সুযোগ নেই। মাহমুদুল্লাহ আজকে ব্যাড লাক রান আউট হয়ে গেছেন, কিন্তু মাহমুদুল্লাহ খুব সেন্সিবল খেলা খেলছেন। ফলে এই দুজন তাদের রোলটা যেরকম আছে সেখান থেকে ধরেন আরও 20-30% বাড়ালে তাদের আসল জায়গাটায় তারা যেতে পারবেন, মানে তাদের কাছ থেকে যেটা এক্সপেক্টেড। আর বাকি জায়গাটা হচ্ছে তাদের পরের যে লটটা, আমি নাম মেনশন করে একটু আগে যাদের কথা বললাম, অধিনায়ক শান্ত এখনও রান পাননি সেভাবে। লিটনের তার যদি স্বাভাবিক খেলাটা তিনি আনতে পারেন, এবং আনার এখন কিন্তু খুব বেশি সময় নেই। আপনি যদি বলেন যে বাংলাদেশ 3 দিনের একটা বিশ্রাম পাবে, বিশ্রামের পরে 21 তারিখে একটা ম্যাচ, 22 তারিখে একটা ম্যাচ, 25 তারিখে একটা ম্যাচ, এটা হচ্ছে সুপার 8-এর শিডিউল। ফলে এই জায়গাটা বাংলাদেশকে আসলে মানে নতুন করে রিকভার মাঠে প্র্যাকটিস করে করা সম্ভব না, এটা পুরোপুরি মনস্তাত্ত্বিক। আপনি সেই ওয়ার্কআউটটা করা দরকার, টিম ম্যানেজমেন্টের সেই বুস্টআপটা করা দরকার। কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট নিশ্চয়ই ক্রিকেটারদের পিঠ চাপড়ে দেবেন, তাদেরকে আশ্বস্ত করবেন যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট যে আমরা সুপার 8-এ গেছি। সো এখন লেটস প্রে ফ্রিলি। আচ্ছা রাকিবুল হাসান, আরেকটা বিষয়, সুপার 8-এ এখন পর্যন্ত বাংলাদেশ গ্রুপ পর্বে 3 ম্যাচই তো জিতলো। আপনার কি মনে হয় সুপার 8-এ কোনো দলের সাথে বাংলাদেশের একটু পরিবর্তন আনা দরকার, বা যা আছে নাকি এটাই ঠিক রাখলেই হবে? যেহেতু ভারত, অস্ট্রেলিয়ার মতো দল আছে। একটা বিষয় হচ্ছে যে উইকেট হয়তো একটা ম্যাটার করবে। যদি উইকেট সেরকম হয়, যেমন যখন আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন আপনি হয়তো একটা বাড়তি স্পিনার নিয়ে খেলার চিন্তা করতে পারেন, বিকজ ওই অঞ্চল হচ্ছে একটু স্পিড একটু দুর্বল হয়। কিন্তু ভারতের সঙ্গে আপনি এই 11ই দেখবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আফগানিস্তানের সঙ্গে আবার আপনার স্পিন বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আফগানিস্তানের সঙ্গে আপনাকে অবশ্যই পেস বোলারদের উপর ডিপেন্ড করতে হবে। বাংলাদেশ চাইলে আফগানিস্তানের সঙ্গে একটা পেস বোলার বাড়িয়েও খেলতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে বাংলাদেশকে আমরা দেখছি না যে খুব 11 নিয়ে কাটাছেড়া করছে। বাংলাদেশ একই 11-এ খেলছে, যেহেতু সবাই ফিট আছে, সবাই রিদমে আছে। ফলে এখানে 11-এর পরিবর্তনের মানে খুব চাহিদা তৈরি হচ্ছে না, তো সেটাই হচ্ছে একটা বড় ব্যাপার। নিশ্চয়ই। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশের চাহিদা, নিশ্চয়ই আমাদের সবার চাহিদা তো থাকেই সর্বোচ্চ পর্যায়ে, আরো বেড়ে গেল। ডেফিনেটলি। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সময় দেওয়ার জন্য।